বন্ধুরা, ভারতে SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলায় বললে বিশেষ নিবিড় সংশোধন। কিসের সংশোধন? ভোটার লিস্টের সংশোধন, ভোটাধিকারের সংশোধন। এই SIR প্রক্রিয়া চলছে। ভারতবর্ষে লাস্ট SIR হয়েছিল 2002 সালে, তারপর এই 2025-এ SIR প্রক্রিয়া শুরু হয়েছে। এই SIR ভারতীয় নির্বাচনের ক্ষেত্রে, ভারতীয় সংবিধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা ভোটটাকে পরিচালনা করে। গণতন্ত্রের জন্য ভোট হচ্ছে আবশ্যক জিনিস। সেই ভোটকে পরিচালনা করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া SIR করছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে। এর ফলে বাংলাদেশের ঘুম উড়ে গেছে। ভারতে SIR হচ্ছে, এখানকার নাগরিকদের প্রবলেম হওয়া উচিত, মানে যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই তাদের প্রবলেম হওয়া উচিত। কিন্তু বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশ সরকারের ঘুম উড়ে গেছে। বর্তমানে ভারতের মোট 12টি স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে এই SIR চলছে। বর্তমানে পশ্চিমবঙ্গেও SIR চলছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে। আবার এই পশ্চিমবঙ্গেই বহু বাংলাদেশি বসবাস করে। এর মধ্যে বহু বাংলাদেশি রয়েছে যারা অবৈধভাবে বসবাস করে। বাংলাদেশি তো বসবাস করে, তারাও এদেশের নাগরিক হয়ে গেছে। 2002 সালে তারাও ছিল, তাদের কেউ আত্মীয় ছিল বা কীভাবে হোক তারা রয়েছে, এবং বহু বাংলাদেশি ভারতের নাগরিক হয়ে গেছে, তারা বর্তমানে ভারতীয়। কিন্তু বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে। এই SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মেদিনীপুর, মানে আমি যেই জেলায় বাস করি সেই মেদিনীপুরের একটা বস্তি রাতারাতি ফাঁকা হয়ে গেছে। খবরে নিশ্চয়ই দেখেছেন। এছাড়াও মধ্যমগ্রাম, নিউ টাউন, কলকাতার আশেপাশে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই সকল এলাকাতে বহু ওয়ার্ড, মানে পুরো একটা ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে। এরকমও খবর পাওয়া গেছে, একটা বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে। আমাদের এখানে এই খড়গপুরের আশেপাশে যে ফ্যাক্টরিগুলো রয়েছে, ফ্যাক্টরির আশেপাশে কিছু বস্তি ছিল, সেই বস্তিগুলো রাতারাত ফাঁকা হয়ে গেছে। এরা বাংলাদেশি ছিল, SIR ভয়ে, ডকুমেন্টস দেখানোর ভয়ে চম্পট দিয়েছে। কিন্তু এতে বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশ সরকারের তো চিন্তা হচ্ছে কেন? দেখুন, বাংলাদেশ যে দেশটা, এর আয়তন হচ্ছে 1,75,000 স্কোয়ার কিলোমিটার মতো। জনসংখ্যা অফিসিয়ালি 18 কোটি, ওরা বললেও জনসংখ্যা প্রায় 40 crore প্লাস। আমার একটা অনুমান, কেন বাংলাদেশে যে পরিমাণ জনবসতি দেখা যায় তাতে দেখে একটা কথাই মনে হয় যে ভাই, এটা কোনো 18 কোটি দেশ হতে পারে না। 2 নম্বর সবচেয়ে বড় সন্দেহ জিনিস হলো, এত পরিমাণ খাবার যায় কোথায়? এখানে মানুষগুলো কি রাক্ষস নাকি যে 18 কোটি লোক এত খাবার খাচ্ছে? এখানে 18 কোটির অনেক বেশি পরিমাণ মানুষ বাস করে, কারণ বাংলাদেশ ধান উৎপাদন করতে পারে, আলু উৎপাদন করতে পারে, অন্যান্য শাকসবজি উৎপাদন করতে পারে। ওখানে সেরকম ভূমি রয়েছে। গাঙ্গেয় বদ্বীপের ম্যাক্সিমামটাই বাংলাদেশে পড়ে। এছাড়া বিভিন্ন এলাকায়, বাংলাদেশের সমস্ত এলাকায় চাষবাস হয়। সেই হিসাবে দেখতে গেলে বাংলাদেশ কিন্তু খাদ্যের ওপর আত্মনির্ভর হতে পারত। কিন্তু বাংলাদেশ হচ্ছে বিশ্বের 7ম বৃহত্তম খাদ্য আমদানিকারক দেশ। আরব আমিরাত বা সৌদি আরব যে দেশগুলো রয়েছে, এদের এখানে চাষবাস হয় না। এরা তেল বিক্রি করে পয়সা কামায়, সেই টাকা দিয়ে খাবার কেনে, এটা মানা যায়। কিন্তু বাংলাদেশের মতো দেশ, যেখানে কৃষিকাজই প্রধান জীবিকা, সেই দেশ কি করে সবচেয়ে বড় খাদ্য আমদানিকারকে পরিণত হলো? এটা একটা সন্দেহের কারণ। সে যাই হোক, বাংলাদেশ সরকার তো চামেচি করছে, তার কারণ হলো দেশে কাজ নেই, পর্যাপ্ত খাবার নেই, সেই সঙ্গে বসবাসের জন্য জায়গা নেই। যেক্ষুনি যেটা বললাম, যে এইটুকু এলাকায় যদি এত লোক বসবাস করে তাহলে বাস করবে কোথায়? ওর মাথার উপরে বাস করবে নাকি? আর সেরকম ইনফ্রাস্ট্রাকচারও নেই যে বিল্ডিং বানিয়ে, হাই রাইজ বিল্ডিং বানিয়ে মানুষকে জায়গা দেবে চায়নার মতো। সেরকম তো করতে পারছে না। খাবার বা থাকার জায়গাটা মেন সমস্যা নয়, মেন সমস্যাটা হচ্ছে কাজ। থাকা বা খাওয়ার সমস্যা তো রয়েছেই, কিন্তু কাজটা হচ্ছে মেন সমস্যা। কারণ বাংলাদেশে সেই পরিমাণ কাজ নেই। ওখানকার প্রধান জীবিকা হচ্ছে মানুষের কি? মৎস্য শিকার, চাষবাস এবং জামা কাপড় সেলাই করা। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি,
এই পরিস্থিতিতে বিশ্বের বহু দেশ বাংলাদেশ থেকে সেলাই করা জামা কাপড় কিনতে চাইছে না। ওখানকার মাছ ভারত প্রচুর পরিমাণে কিনতো, সি ফুড যেটা বলি, সমুদ্র থেকে ধরা মাছ ভারত কিনতো, সেগুলো কেনা প্রায় বন্ধ। সেই সঙ্গে কৃষিকাজ তারা আত্মনির্ভর হতে পারেনি এখনও। কাজে ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকে তাদেরকে খাদ্য আমদানি করতে হয়। এছাড়া বাংলাদেশের ইনকামের আরও একটি বড় সোর্স হচ্ছে রেমিটেন্স হচ্ছে আমার দেশের নাগরিক বাইরের দেশে গিয়ে কাজ করে যে অর্থ পাঠায় সেটা হলো রেমিটেন্স। সেই রেমিটেন্স হলো বাংলাদেশের আয়ের অন্যতম উৎস। এই রেমিটেন্সও কিন্তু বর্তমানে বাংলাদেশে সেই পরিমাণে আসছে না। তার কারণ হচ্ছে বিশ্বের বহু দেশ, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, আরব কান্ট্রি যেগুলো রয়েছে, কাতার, কুয়েত যারা রয়েছে, যে সকল ডেভেলপ কান্ট্রি রয়েছে, সেই সকল দেশে বাংলাদেশিদের ধীরে ধীরে ব্যান করা হচ্ছে। ভাই, বাংলাদেশিদের ঢুকতে দেব না, বাংলাদেশিদের আসতে দেব না। কারণ তাদের ব্যবহার, তাদের চালচলন, তারা ওখানে যাবে, কাজের থেকে বেশি অকাজ করবে, চুরি, ভিক্ষাবৃত্তি, দেশের মধ্যে গণ্ডগোল লাগানো, এইসব কাজ ওরা বেশি করে বেড়ায়। কাজেই বাংলাদেশিদের কেউ দেখতে পারছে না। এর ফলে বিদেশে বাংলাদেশিরা কাজও পাচ্ছে না, কাজেই সেই পরিমাণ টাকাও আসছে না। সেই বিদেশ থেকেও বহু বাংলাদেশি দেশে ফিরছে, দেশে স্বাভাবিক ফিরবে, বাইরে যখন কাজ নেই, বাইরে আমি থাকতে পারছি না, দেশে ফিরবো। ক্রমশ চাপ বাড়ছে। এরপরে ভারতে এসআইআর হওয়ার ফলে চাপ আরও বেড়ে গেছে। ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ বর্ডার টপকে ওদিকে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। আসাম বলুন, সেভেন সিস্টার বলুন, কি পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার লাখো লাখো লোক চলে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ সরকার চিন্তায় পড়ে গেছে যে ভারত এইভাবে আমাদের দেশে পাঠাচ্ছে লোক, এবং অনুমান করা হয় যে 5 থেকে 6 কোটি ইললিগাল বাংলাদেশি ভারতবর্ষে বাস করে। সবাই যদি চলে যায় তাহলে বাংলাদেশে থাকার জায়গা হবে তো, মানুষ তো না খেয়ে মরবে, অভুক্ত মরবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ চেঁচামেচি করার। এছাড়াও ভারত বাংলাদেশকে বহুভাবে মারছে। শুধুমাত্র যে এসআইআর করে বাংলাদেশের চিন্তার কারণ হচ্ছে তাই নয়, বহুভাবে মারছে। আর এই কারণে বাংলাদেশ চেঁচামেচি করছে যে ভারত আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথা কারণ ভারত আমাদের ট্রানজিট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে, ভারত আমাদের মেডিকেল ভিসা দিচ্ছে না, ভারত আমাদের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, ভারত আমাদেরকে খাদ্য সরবরাহ করছে না। ফলে বাইরে থেকে ভারতীয় খাবার, মানে ভারতীয় চাল আরব আমিরাত হয়ে যখন বাংলাদেশে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন খরচ বেড়ে যাচ্ছে, মিডিল ম্যানে একটা জায়গা রয়ে যাচ্ছে, সেই মিডিল ম্যানও কমিশন খাচ্ছে, এই করে চালের দামটা দ্বিগুণ তিগুণ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, দেশের খাদ্যের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, অর্ধেক মানুষ খেতে পাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক টালমাটাল চলছে, দেশে একটা স্থির সরকার নেই, কেয়ারটেকার সরকার রয়েছে। বিভিন্নভাবে বাংলাদেশ আনস্টেবল হয়ে রয়েছে, অস্থির হয়ে রয়েছে। এই আনস্টেবিলিটির মধ্যে ভারত যদি এত লক্ষ লক্ষ লোক পাঠায় তাহলে তো মাথা ব্যথা কারণ হবেই। তাই বাংলাদেশ বাবা ভারতকে গালাগাল দেয়, সব কিছুর জন্য ভারত দায়ী। ভারত তাদেরকে কোনো ফেসিলিটি দেয় না, ট্রানজিট দেয় না, খাবার দেয় না, ওষুধ দেয় না, এরপর আবার এসআইআর করে লক্ষ লক্ষ বাংলাদেশিকে তাদের দেশে রিটার্ন পাঠাচ্ছে। এই কারণে বাংলাদেশ ভারতকে গালাগাল দিচ্ছে, একদম মন খুলে গালাগাল দিচ্ছে। দিক, আমরা চাই আরও বেশি করে গালাগাল দিক, কারণ গালাগাল মুখ থেকে তখনই বেরোয় যখন ফাটে। আমি চাই, বা আমরা চাই, বা আমার সাবস্ক্রাইবার প্রত্যেকে চাই বাংলাদেশের ফাটুক। কারণ বাংলাদেশ যেভাবে ভারতকে বিগত 1.5 বছর ধরে গালাগাল দিয়ে আসছে বিনা কারণে, ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, সেভেন সিস্টারকে নিজেদের এলাকা বলে দাবি করেছে, গ্রেটার বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং সেভেন সিস্টার পুরোটাই তাদের দখলে। এটা গ্রেটার বাংলাদেশ তারা বারবার দাবি করে, সেটাও বন্ধ হবে। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।